ছোটোবেলার থেকে খুব আদরে মানুষ হয়েছি, 2 ভাই 2 বোন। হ্যাঁ, আর আমরা সব 9 বছর 10 বছর 7 বছরের ছোটো বড়, যার জন্য সবাইকে আমাদের খুব ভালোবাসাটা ছিল। দিদি দাদা আমি ভীষণ ভালো, ভাই আবার ছোটো আমার থেকে 7 বছরের, ও একটু কথাবার্তা শুনতো না, যাই হোক ও একটুই। তবে তখনকার দিনে তো এত পড়াশোনার চল ছিল না, তো আমার বাবা তো পড়াশোনা পছন্দ করতো না, মেয়ে ছেলে বাইরেই বা না, সে মাধ্যমিকটাই কোনো রকমে মানে পাশ করেছি, পড়াবে না। তা যাই হোক, আর আমাদের বাড়িও বিশাল বড় বাড়ি, 3.5 বিঘে বাগান, পুকুর ছিল। তারপরে কি আমাদের বাড়িতে দুর্গাপুজো, কালী পুজো, পাঠাবলি দিদি বিশাল বড় রামদাও আছে, পাঠাবলি হতো বিশাল। বাবা মা মানে আমাদের আত্মীয় পরিজনরা সব এসছে, আমরা বাঙাল, আমরা ঢাকার জেলার লোক। বাবা মা মানে বাড়িতে লোকজন, আর আমার ঠাকুমা ছিল জমিদার বাড়ির মেয়ে। আমার ঠাকুমা কোনোদিন জানেন তো শ্বশুর বাড়ির ঘর পায়নি, বৌভাতের পরের দিন চলে এসছে দাদুকে নিয়ে, আর শ্বশুরবাড়ি ওই মামার মানে তার বাপের বাড়িতে বসেই আমার বাবাকে আর 2 পিসিকে জন্ম দিয়েছে, মানে ওখানেই তার জীবন কেটেছে। তারপরে বাবা ফ্যাক্টরিতে চাকরি পেলো, রাইফেলে। বাবা বাংলাদেশ থেকে চলে আসলো, দেখলো বাংলাদেশের পরিস্থিতি একটু করে খারাপ হচ্ছে, তারপর চলে এসে এখানে বাবার মেসো আবার রাইফেল ফ্যাক্টরির ম্যানেজার ছিল, সেই বাবা ফুটবল খেলতো, বলতো তুই খেলার থেকে চাকরি পাবি, ব্যাস বাবা চাকরি পেলো। তারপরে মাকে নিয়ে আসলো, আমাদের এখানে আসলো, এখানে যাই হোক আমরা সব হলাম ইজাপুরে। দিদিকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমরা এখানে হয়েছি। আমাদের মধ্যে খুব মিলমিশ ছিল, ভাই বোনের ভীষণ মিলমিশ। আর আমি খুব আদুরে ছিলাম, আমার যেটা চাই, যেটা লাগবে সেটা চাই, আমাকে দিতেই হবে, না দিলে। আর আমি খুব ছোটোর থেকে ডাং পিঠে, গাছে ওঠা, পুকুরে মাছ ধরা, ছিপ বড়শি দিয়ে মাছ ধরা, গাছে ওঠা। আমি খুব মানে কোনো খেজুর গাছে উঠেছে, দাদা রাত্রি 10টার সময় বলতে বনু চল গাছে গাছ কেটেছে না, জিওল রসানি চল, ব্যাস খাওয়া দাওয়া শুয়ে পড়েছি। ভাই দাদা একটা বালতি নিল, আমি একটা বালতি নিলাম, হারিকেন নিলাম, তখন তো হারিকেনের যুগ। গাছে দাদা বড় গাছ, আমি ছোট গাছে রস এনে, বাবা হয়তো চাইতো আমাকে 1 গ্লাস রস দিও, তোমরা রস খাইতেছ, আমরা বলতাম বাবাকে 1 গ্লাস রস দেবো। আর 2 ভাই বোনে জানেন রস খেতাম, এত 1 বালতি রস, মানে রস খেতাম 2 ভাই বোনে। আর সারা রাত্রি মাকে ঘুমাতে দিতাম না, একটু পর মাকে বলতো মা একটু বাথরুমে উঠবা, আর মা বলতো তোরা কাল থেকে রস খাবি না, রস পাড়তে যাবি না। মা কি বকা দিত, কে কার দাদা যাবি, মা উঠেছে চল বাথরুমে চল। এইরকম আমাদের খুব আনন্দের জীবন। আর আমি খুব আদুরে মানুষ হয়েছি, যা চেয়েছি বায়না আমাকে দিতেই হবে, দেবে। আর বাবারও পয়সা ছিল তো, বাবা রাইফেল ফ্যাক্টরিতে ভালো চাকরি করেছে, পয়সার অভাব ছিল না। তারপরে তো বিয়ে দিল রেলের ছেলের হাতে, সেও খুব ভালো ছেলে পেল, তার কাছেও মানে আমার তো মানে। আর আমি খুব দেখতে ছোটোবেলায় খুব সুন্দর ছিলাম, সুন্দর দেখেই নিয়েছে, কিন্তু আমাকে তো সে রানী বানিয়ে রেখেছে। হ্যাঁ, যখন যা চাইতে আমার হতো না, সে খুব শৌখিনতা ছিল, বেড়ানো খাওয়ানো, ভালো জিনিসটা খাওয়ানো দাওয়া, বেড়ানো। দিদি আমরা না অন্যরকমভাবে মানুষ হয়েছি দিদি, আমরা না মানে। আর আমার বড়ও ছিল অন্যরকম, একটা ছেলেকেও ইংলিশ মিডিয়াম, তখনকার দিনে ধরেন ওর 79-এ জন্ম, হ্যাঁ 79-এ জন্ম, ওর ধরেন 81-82 বোধহয় ভর্তি করছি সেন্ট অগস্টানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি ওকে। আমার বর বললো ইংলিশ মিডিয়ামে না পড়ালে চাকরি হবে না, সেই ইংলিশ দিদি। তারপরে আমি ব্যবসা আরম্ভ করলাম, দেখলাম চাকরির পয়সা দিয়ে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানো সম্ভব হবে না। আমি ব্যবসা 2 হাতে ব্যাগ টেনেছি, তারপরে রিক্সা। জীবনে আমার কষ্টের কোনো শেষ নেই, আমি সব পারি। আর এখন আমার জিদ এসে গেছে, আমি আরও পারবো, আমাকে কেউ থামাতে পারবে না, এখন আমার কেউ নেই, আমি একাই 100, আমাকে কেউ পারবে না এখন আমাকে। আর আমি আমার বর ভীষণ সুশালয় করতাম, সবাইকে আত্মীয় পরিজন আপন ভেবেছি এরাই নিয়ে আমাকে থাকবে। ঠিক আছে, না থাকলো আমার তো কষ্ট কিছু নেই, আমার বর পয়সা রেখে গেছে। এখন বুঝেছি দিদি, পয়সা ছাড়া আপন কেউ না, টাকা পয়সাটাই আপন। তা সেই পয়সা নিয়ে রইলাম, পয়সা নিয়ে আছি, কারোর কাছে হাত পাততে হয় না, নিজে ঘুরছি বেড়াচ্ছি খাচ্ছি। কিন্তু আমার এখন জিদ এসে গেছে, ঠিক আছে আমি তো পারি না তার, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, ইংলিশ পারি না, ঠিক আছে আমি চালিয়ে নিতে পারবো, আমি তো সব কিছু একা করছি, গ্যাস আমার নামে করলাম, ব্যাংকের সব। আর বর তো রানী বানিয়ে গেছে। আর আমার বর তুলনাবিহীন ছিল, মুখে কোনোদিন আই লাভ ইউ বলা বা আমাকে নাম ধরে রাখো হ্যাঁ গো কি গো, তখনকার দিনে
কিন্তু বড় তুলনাবিহীন লোক ছিল। ছেলেকেও মানুষ করেছি, ছেলেকেও যুদ্ধ করে মানুষ করেছি। রোগে জ্বালিয়েছে, বদমাইশিতে জ্বালিয়েছে, পড়াশোনা কোনোখানে খামতি দিইনি। আমার ছেলে এখন ক্যান্সার ভ্যাকসিনের কোম্পানি খুলেছে ইউকেতে। বাবা চলে যাবার সময় আমার খুঁড়তো ভাই ফোন করলো, শিগগিরই আয়, বাবার অবস্থা ভালো না। এসেছিল, বাবার কাজটা সব ওই করেছে। এখন যা খুশি বলে বেড়াক না কেন, কিন্তু বাবার কাজ ওই করেছে। আমার খুঁড়তো ভাই ডেকে এনেছে, এসেছে, বাবার কাজ করেছে। আমায় বললো 1 মাসের মধ্যে নিয়ে যাকেছে। আমি পাগল, সত্যি আমি পাগল। আমার ছেলে আমায় না নিলে আমি সুইসাইড করতাম। আমাকে ছেলে নিয়ে গেল, কিন্তু গিয়ে থাকতে পারলাম না। যা হয় বোঝেন তো, ছেলে বউয়ের কাছে। কিন্তু আমার ছেলেরও দুঃখ আছে, মন ভর্তি। ও আমার পায়ে প্রণাম না করে আমার বাড়িতে আসলে পরে, বা ওকে ব্যাঙ্গালোরে পড়িয়েছি 5 বছর। মাইক্রোবায়োলজিতেও ভালো রেজাল্ট করেছে, জেনেটিক্সে ভালো রেজাল্ট করলো, আমেরিকা ডেকে নিল। তারপরে তো আমেরিকা হার্ভার্ডে কাজ করেছে, কেমব্রিজে কাজ করে, ক্যান্সার ভ্যাকসিনের কোম্পানি করেছে। দিদি এটাই আমার জয়, যে আমি কষ্ট, আমাকে দেখতে হবে না। ওর বাবাই তো আমায় সাজিয়ে রেখে গেছে। আমার ঘরে একটা জিনিস নেই, সে নেই, তাছাড়া আমার সব আছে। তোকে যে মানুষ করেছি, তুই যে ছেলে বউ নিয়ে ভালো আছিস, ওটাই আমার শান্তি। আমাকে কারোর দেখতে হবে না। আমি কারোর পয়সা, ওর বাবাও খাইনি ছেলের 1 পয়সা, আমিও ছেলের 1 পয়সা খাই না। আমি চাই আমি একাই থাকবো। ওর বাবা তোমায় রানী বানিয়ে রেখেছে, কেন আমি তোদের পিছিয়ে থাকবো? আমি সেই 13 মাস ছেলের কাছে গিয়ে দিদি, ওখানে বিশাল অশান্তি, বিশাল ঝুটঝামেলা। মানে আমার বউকে আমি তো দেখে আনিনি। আমার ছেলে নিজেরটা নিজে, ওই ছেলেকে লটকেছে, ছেলেরই দোষ। ফাঁকা মাঠে গোল করে দিয়েছে। ওর বাবা তো তাই বলতো যে দোষ তো ছেলে ঢুকতে দিয়েছে, কেন ঢুকতে দিয়েছে, গোল করে দিয়েছে। আর সেও জানে, তারও সেও মানুষের ছাউ হলে বুঝতো, নিশ্চয়ই মানুষের ছাউ না। আমি তো সত্যি কথাই বলবো। যার জন্য ঠিক আছে, আমারকে কারো দেখতে হবে না। কিন্তু আমি আমার ছেলেকে, প্রবীর চক্রবর্তী, উমা চক্রবর্তীর ছেলে আজ ক্যান্সার ভ্যাকসিনের কোম্পানি, সেটাই তো বিশাল আনন্দ। বলুন, এর মতন আনন্দ আছে? আমাকে দেখতে হবে না, কিন্তু আমি যে আমার ছেলেকে মানুষ করতে পেরেছি, মানুষের মতন মানুষ, তাকে দাঁড় করাতে পেরেছি একটা জায়গায়, এটাই আমাদের জয়, বুঝেছেন? আর আমার তো পরাজয়ের কিছু নেই। জন্মালে তো মরবেই একজন। এই যে আমি তাকে নিয়ে তো এখনো দিব্যি বিন্দাস আছে, আমি ঘুরে বেড়াই, আনন্দ করছি, আমার তো কোনো কষ্ট নেই। আমি বলছি এখানে, জানেন আমি একা এসছি ইউকে থেকে, ভাবতে পারছেন? আরে আমাকে তো জিজ্ঞেস করেছে, গয়না খুলতে বলছি, আমি খুলিনি, কোনো কিছু না। আমি নো রিলিজেন খুলিনি গয়না। দুবাইতে এসছি তো, হ্যাঁ, যাই হোক, আমি আমার মতন সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আছি। আপনাদের সঙ্গে একটু কথা হলো, ভাল লাগলো, অনেক দিন পর একটু কথা বললাম। রাখছি, হ্যাঁ, ভালো থাকবেন।